হ্যালো স্টুডেন্ট, তোমাদের আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিবেক চেতনা কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা গতকাল যে ক্লাসটা শুরু করেছিলাম ফরাসি বিপ্লব, সেখান থেকেই আমরা ক্লাস যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আশা করি তোমরা গতকালের ক্লাসটা দেখেছিলে এবং তোমাদের সেটা দেখার ফলে যদি সেই ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েছিলে এবং জানাবে, আমরা তার পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা দেখে নিই ফরাসি বিপ্লবের, গতকালকের ক্লাসে আমরা ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা ফরাসি বিপ্লবের যে অন্যান্য কারণ অর্থাৎ সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ এবং দার্শনিকদের ভূমিকা, এই তিনটি কারণ বাকি ছিল, সেটা নিয়ে আজকের আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের ক্লাসে জুড়ে থাকবে এবং তোমাদের যাবতীয় প্রবলেম ক্লাস সম্পর্কে কোনো যদি কোশ্চেন বা কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আমরা কালকে রাজনৈতিক কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের প্রথম যে কারণ অর্থাৎ ফরাসি বিপ্লবের যে সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ ছিল, তার মধ্যে আজকে আমরা সামাজিক কারণ নিয়ে আলোচনা করব। এই ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে যে কারণগুলি বর্তমান ছিল তার মধ্যে একটি অন্যতম কারণ ছিল সামাজিক কারণ, অর্থাৎ একটা সমাজ ব্যবস্থা। আমি পূর্বের ক্লাসেই বলেছিলাম একটা সমাজ ব্যবস্থা যখন চলছে, এই চলার পেছনে বিভিন্ন সংগ্রহ বা বিভিন্ন অনুষঙ্গিক বিষয় থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সমাজ। এই ফরাসি সমাজ অর্থাৎ ফরাসি বিপ্লব উত্তরকাল সমাজ ব্যবস্থা ছিল একটি বৈষম্যমূলক সমাজ, যেখানে যেখানে সমাজে অনেক ভেদাভেদ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছিলাম যে রাজনৈতিক কারণে রাজা ছিল সর্বময় কর্তৃত্বের অধিকারী, তিনি ছিলেন ক্ষমতার সর্বস্তরে এবং তিনি ফরাসি যে জনগণ তাদেরকে তিনি সেভাবে কোনো আমল করতেন না, তিনি এককভাবে নিজের সাম্রাজ্য বা রাজত্ব পরিচালনা করত এবং সমাজ ছিল সর্বদিক থেকে নিপীড়িত, বঞ্চিত, শোষিত। এই সমাজ নিজের মানুষজন তারা বিপ্লবের অগ্রগতি হলো। চলো পূর্বে আমরা দেখে নিই এই সমাজ ব্যবস্থাটি কিরকম ছিল। আমরা ফরাসি সমাজকে বুঝতে গেলে আমাদের প্রথমে একটা ত্রিভুজ আকৃতির সমাজ ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা নিতে হবে। তো আমরা জানি যে ফরাসি সমাজ মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। তাদেরকে বলা হতো প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট এবং তৃতীয় স্টেট। অর্থাৎ প্রথম স্টেটে থাকতেন সবার উপরে থাকতো রাজা। প্রথম যে স্টেট অর্থাৎ প্রথম তারা সেখানে থাকতো ধর্ম যাজক ছিল প্রথম সম্প্রদায়। অর্থাৎ আমি আগেই বলেছি যে ফরাসি সম্প্রদায় মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম সম্প্রদায়ে থাকতো, প্রথম স্টেটে থাকতো যাজক, দ্বিতীয় সম্প্রদায়ে থাকতো অভিজাত সম্প্রদায়, অর্থাৎ রাজা, মন্ত্রী, আমলা, এই সমস্ত মানুষজন। আর তৃতীয় সম্প্রদায়ে থাকতো সাধারণ মানুষ। অর্থাৎ এই ধর্মযাজক এবং অভিজাত সম্প্রদায় যারা ছিল তাদের বাদে যে সমস্ত মানুষজন থাকতো, ডাক্তার, উকিল, কৃষক, শ্রমিক, সমস্ত শিক্ষক, সব মিলিয়ে থাকতো এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ। এবং তাহলে আমরা বোঝা গেল যে ফরাসি সম্প্রদায় মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল: তৃতীয় সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, প্রথম সম্প্রদায়। আর একটা মজার জিনিস তোমাদের বোঝার দরকার, এই ফরাসি সমাজ মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। সমাজ ব্যবস্থা তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল, কিন্তু সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। একটা শ্রেণী ছিল সুবিধাভোগী শ্রেণী। সুবিধাভোগী কারা ছিল? অর্থাৎ আমরা এই দুটো স্টেট দেখছি, এই দুটো স্টেটের মানুষরা ছিল সুবিধাভোগী। অর্থাৎ তারা কি সমস্ত রকমের সুযোগ সুবিধা, অর্থাৎ সরকারি নীতি রীতি যা কিছু ছিল তারা সমস্ত রকমের সুযোগ সুবিধা ভোগ করত।
কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থা বা একটা সমাজ ব্যবস্থা চলতে গেলে মূলত যেটার উপরে ভিত্তি করে চলে সেটা হলো অর্থনীতি। বা আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করছি সেখানে কিন্তু আমরা সরকারকে যে ট্যাক্স দিই সেই ট্যাক্স থেকে ট্যাক্সের উপর ভিত্তি করে সরকার আমাদের যাবতীয় পরিষেবা যে নাগরিক পরিষেবা রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করে। কিন্তু দুঃখের কথা বলতে গেলে ফরাসি সমাজ এই যে একটা সুবিধাভোগী সম্প্রদায় ছিল, এরা সমস্ত ক্ষমতার অধিকারী ছিল। অর্থাৎ কি সমস্ত সম্পদ তাদের কাছে ছিল। অর্থাৎ আমরা যদি জানি যে ফরাসি সম্প্রদায়ের 100% মধ্যে এই দ্বিতীয় যে সম্প্রদায় ছিল এরা মূলত 96% ক্ষমতার অধিকারী ছিল। 96% ক্ষমতা বা সম্পদের অধিকারী ছিল, কিন্তু তারা কোন রকম সরকারকে কর প্রদান করত। সম্পদের অধিকারী ছিল। 96% সম্পদের অধিকারী ছিল। তো তারা কি তারা কোনো রাজাকে কর দিত না বা রাষ্ট্র ব্যবস্থাকে কর দিত না, তারা সমস্ত রকমের সুযোগ সুবিধা ভোগ করত। অন্যদিকে আমাদের এই যে তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ এই তৃতীয় সম্প্রদায় ছিল সাধারণ মানুষ। এরা ছিল সুবিধাহীন। এরা ছিল কি সুবিধাহীন শ্রেণী। তারা সমস্ত রকমের কাজ করত এবং রাজাকে সর্বোচ্চ কর দিত, কিন্তু পরোক্ষভাবে তারা কোনো রকম সহযোগিতা, কোনো রকম বেনিফিট সরকার থেকে পেতেন না। এই যে সামাজিক অবৈষম্যতা, যে বৈষম্যতা দেখা দিচ্ছে, এখান থেকেই বিপ্লবের ভিত্তি প্রস্তর হয়েছিল, বিপ্লবের ভিত্তি স্থাপন হয়েছিল। এবং এখান থেকে এই যে সাধারণ মানুষ, এদের মধ্যে একটা তীব্র ক্ষোভ বাঁধল। তারা কি তারা টাকা পয়সা দিচ্ছে, কর দিচ্ছে, কিন্তু তারা খাদ্য, যে ন্যূনতম বেসিক নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো থেকে তারা বঞ্চিত হয়েছিল। এবং তারা বিপ্লবের পথে পা বাড়াবে। এবং এখান থেকে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে থেকে উজ্জয়া শ্রেণীরা প্রথমে এগিয়ে এলো বিপ্লবের উদ্দেশ্যে। পরবর্তীকালে সাধারণ মানুষ এবং অন্যান্য সম্প্রদায়রা এই বিপ্লবে যোগ দিল এবং বিপ্লবকে ত্বরান্বিত করলো। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম ফরাসি বিপ্লবের পেছনে সামাজিক প্রেক্ষাপটটা কি ছিল এবং সামাজিক বৈষম্যটা কি ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, কমেন্টে আমি তোমাদের প্রবলেমের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার তাহলে সামাজিক কারণটা গেল। আর এদের হচ্ছে এরা সম্পদের অধিকারী ছিল 4%, সম্পদের অধিকারী ছিল, কিন্তু জনসংখ্যার দিক থেকে ছিল এরা বেশি এবং এরা ছিল কম। তাহলে আমরা সামাজিক প্রেক্ষাপটটা বুঝলাম। এবার আমরা দেখব অর্থনৈতিক কারণটা। এবার আমরা দেখার চেষ্টা করব অর্থনৈতিক কারণ। কি দেখার চেষ্টা করব? অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণটা আমরা বুঝতেই পারছি যে ফরাসি সমাজ ব্যবস্থার একটা সামাজিক বৈষম্য ছিল। অর্থনীতির মধ্যে দেখা যাচ্ছে যে তারা সমস্ত রকম, অর্থাৎ সাধারণ মানুষ যে তৃতীয় সম্প্রদায়, সমস্ত রকম করের ভার গ্রহণ করত। অর্থাৎ অর্থনীতির একটা বৈষম্য দেখা দিয়েছিল। প্রথম যে দুটো সম্প্রদায় তারা কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করত এবং কোনো রকম ট্যাক্স দিত না। এইবার আমরা দেখা যাচ্ছে যে এই ফ্রান্সের অর্থনীতি সেই সময় একটা কি টলমল অবস্থায়। রাজার বিলাস বেসন, একটা রাজ পরিবারের অমিত ব্যয়তা এর মধ্যে অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল, ভিত্তিটাকে কি দুর্বল করে দিয়েছিল। এবং সেই সময় বহির্বিশ্বের সাথে তারা বিভিন্ন যুদ্ধে তারা জড়িয়ে পড়ে অর্থনীতিকে দুর্বল করেছিল। এই সমস্ত কারণে ফ্রান্সের অর্থনীতি ভেঙে পড়েছিল। এই কারণে একজন বিখ্যাত ঐতিহাসিক বা বিখ্যাত অর্থনীতিবিদ, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, তিনি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে উল্লেখ করেছিল। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে উল্লেখ করছে। অর্থাৎ ফ্রান্সের আর কিছু টাকা পয়সা সেরকম কিছু ছিল না, অর্থাৎ অর্থনীতিটা ক্লাবস করেছিল, অর্থাৎ অর্থনীতি ভেঙে পড়েছিল। তো অর্থনীতি ভাঙলেই সমাজ ব্যবস্থা ভাঙবে, সমাজ ব্যবস্থা ভাঙলেই একটা হাহাকার, সমাজে একটা হাহাকার এবং অন্য একটা পরিবেশ সৃষ্টি হবে। এই পরিবেশটাই বিপ্লবের পথকে আরো ত্বরান্বিত করেছিল। অর্থাৎ এবার কোনো একটা কিছু হতে গেলে, কোনো একটা কিছু ঘটতে গেলে আমরা জানি যে একটা কিছু করতে গেলে কোনো একটা স্ফুলিঙ্গ দরকার। অর্থাৎ কি সেটাকে আগুনে যেমন একটা ঘি ঢাললে আগুনটা জ্বলে ওঠে, সেটারই কাজ করেছিল দার্শনিকগণ। সেটারই কাজ করেছিল কি দার্শনিক সম্প্রদায়। তারা বিভিন্ন লেখালেখির মাধ্যমে ফরাসি জনগণকে উদ্বুদ্ধ করছে। তারা বলতো
যে রাজা কোনো দৈব শক্তির অধিকারী নয়, রাজা কোনো দৈব শক্তির অধিকারী নয়, রাজা আমাদের মতোই সাধারণ মানুষ। অর্থাৎ সেই সময় বিদ্যার খুব অভাব ছিল, দার্শনিকগণ ফরাসি জনমনে এবং তাদের মধ্যে দিয়ে একটা চেতনার সঞ্চার ঘটালো। মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, এই সমস্ত দার্শনিকগণ তাদের লেখালেখির মাধ্যমে তাদের কি সমাজ ব্যবস্থাকে আকৃষ্ট করলো, অর্থাৎ রাজার বিরুদ্ধে তারা কি জনমত গঠন করলো এবং তারা বুঝতে শিখলো যে আমরা সমস্ত ক্ষমতার অধিকারী, আমরা সমস্ত রকম ট্যাক্স দিচ্ছি, তাহলে আমরা কেন এই দাসত্ব থেকে মুক্ত হব না। সেই থেকেই দার্শনিকদের বিভিন্ন ভলতেয়ার, মন্তেস্কু, রুশো এদের লেখা পড়ে ফরাসি জনমানসে একটা স্ফুলিঙ্গের সঞ্চার ঘটলো এবং তারা বিপ্লবমুখী হলো। তাহলে বোঝা গেল ফরাসি বিপ্লবের মূলত চারটে কারণ আমি বলেছিলাম: রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং সর্বোপরি দার্শনিকদের ভূমিকা। এই সম্পর্কে একটা আমরা আলোচনা করার চেষ্টা করলাম, সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এইবার যেটা আমাদের ঘটনা সেটা হলো, যদি এই সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের আজকে ডেসক্রিপশনে একটা গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন করবে। এই ফরাসি বিপ্লব থেকে কি কি কারণ, সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে আমরা ওই গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই জয়েন করবে। আর লাস্ট কথা, আমরা পরবর্তীকালে ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সের অবস্থা কি হলো, অর্থাৎ ফ্রান্সের সমাজ ব্যবস্থা কি পরিবর্তন ঘটলো, জাতীয় সভা, সংবিধান সভা, টেলিস্কোপের শপথ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। জুড়ে থেকো পরবর্তী ক্লাসের জন্য। আজকে জন্য এখানে সমাপ্ত। ঠিক আছে, শুভরাত্রি।